একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এই কথা বলেই আসলে শুরু করতে চাই আজকের সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আমরা জানি যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলো, নতুন পথ চলা শুরু হলো। সেই পথ হয়তো সহজ নয়, সেই পথ অতিক্রম করতে গিয়ে নানা বাধা, নানা চড়াই উতরাই, নানা চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হবে। এরপরেও নতুন বিপ্লব, নতুন সরকার, তাদের এই দায়ভার এবং আগামীর চ্যালেঞ্জ নিয়ে, সম্ভাবনা নিয়ে আমরা আজকের এই গণতন্ত্রে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে রয়েছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন একজন সিনিয়র সাংবাদিক, যিনি নিয়মিত কলাম লিখে থাকেন, আমরা তার কলাম নিয়মিত পড়ে থাকি। সোহরাব হাসান রয়েছেন আমাদের সঙ্গে, আমার ডান দিকে। স্বাগত জানাচ্ছি সোহরাব হাসান আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, অধ্যাপক ডক্টর কামরুল আহসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্বাগত জানাচ্ছি ডক্টর কামরুল আহসান আপনাকেও। আমরা আসলে শুরুতেই সোহরাব হাসান আপনাকে দিয়েই শুরু করি, এরপর কামরুল হাসান স্যার আপনার কাছে আসবো। সোহরাব হাসান, মোটা দাগে আমরা যেটি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে পথযাত্রা, অর্থাৎ আমরা শুরু হলো, আমরা অন্য আলোচনায় যাবার আগে, চ্যালেঞ্জে যাবার আগে, এই যে দায়িত্বভার যাদের হাতে দেওয়া হলো, সেই দায়ভার আপনার কাছে দক্ষতার বিচারে, যোগ্যতার বিচারে সেটি কেমন একটি কমিটি হলো, সেটি নিয়ে ধন্যবাদ। এক্ষেত্রে বলা হয় যে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, তোমার পতাকা দাও যারে, দাও তারে বহিবারের শকতি। যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের অধিকাংশের কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা নেই। কেউ নিজ নিজ ক্ষেত্রে তারা খ্যাতিমান। ব্যতিক্রম হয়তো অর্থ মন্ত্রণালয়, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন ডক্টর সালেউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যিনি ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল শামসাদ হোসেন। আর বাকিরা কিন্তু ঠিক প্রশাসনিক, পররাষ্ট্র সচিব, একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি পররাষ্ট্র সচিব ছিলেন, সুতরাং তারও প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা দীর্ঘ। আর এখানে এক নবীন প্রবীণের যে সমন্বয়, এটি আমাদের এখানে তো হয় না, হয় সবাই মানে প্রবীণদের সমাহার হয় মন্ত্রিসভা বা যে কোনো কমিটিতে। তো এটি একটি ভালো দিক। এখন হচ্ছে এই নবীনের উদ্যম এবং প্রবীণের অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগাতে পারবেন। নেতৃত্বে যিনি আছেন তার প্রতি মানুষের বিশ্বাস, আস্থা আছে। বাংলাদেশের তো বটেই, বিশ্বের অনেক দেশের মানুষের তার প্রতি আস্থা আছে। গ্রামীণ ব্যাংক এবং তার সামাজিক ব্যবসা, এই যে নতুন ধারণা, সেটি তিনি কিন্তু একটি কথা এই দায়িত্ব নেওয়ার আগে, অনেক আগে থেকে বলতেন যে বৈষম্যের বিরুদ্ধে, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে। সেটা হচ্ছে বিশ্বের 10% মানুষের কাছে 90% সম্পদ, আর 90% মানুষের কাছে 10% সম্পদ। এই বাংলাদেশেও যদি ধরি একই রকম, এটাকে কিভাবে সমন্বয় করা যাবে, ভারসাম্য আনা যাবে, এটি কিন্তু বড় চ্যালেঞ্জ। আর এই মুহূর্তে অর্থনৈতিক সংকট আছে, এই মুহূর্তে বৈদেশিক সম্পর্কের টানাপোড়েন আছে, এবং আইনশৃঙ্খলা রক্ষা, এই একটি সরকার যাওয়ার পর এই যে পালাবদল, এই পালাবদলে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুলিশের অনুপস্থিতিতে। আজকে দেখলাম যে অনেক থানায় পুলিশ কার্যক্রম শুরু করেছে। তো এই শুরুটা আরও দ্রুত হলে, আরও আগে হলে ভালো হতো। কেননা সরকার, আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগের পর কার্যত সরকার ছিল না। সরকার তো মানে শুধু রাষ্ট্রপতি নন, সরকার তো মানে শুধু সেনাপ্রধানও নন, একটা টিম ওয়ার্ক, একটা সব যার যার দায়িত্ব। সেখানে কিন্তু একটা সমালোচনা আছে যে এ সরকার পদত্যাগের ব্যাপারে আন্দোলনকারীরা যেমন চাপ দিয়েছে, 3 বাহিনী প্রধান এবং বিভিন্ন মহল থেকেও কিন্তু চাপ দেওয়া হয়েছিল। কিন্তু উনি পদত্যাগ করার পর কি হবে, কিভাবে চলবে, এর বোধহয় পরিকল্পনার অভাব ছিল। কারণ না হলে আমরা যে ধ্বংসযজ্ঞ দেখলাম, যে বিভিন্ন জায়গায় বাড়িঘরে, সরকারি স্থাপনায়, গণভবনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মানে এটিতে অভাবিত। তো এটি রক্ষা করা উচিত ছিল, রক্ষা করতে পারেনি।
বঙ্গবন্ধুর বাড়িতে পুড়িয়ে দিয়েছে। তো এটি মানে রাজনৈতিক, এটা আসলে কারা করছে বলে মনে করেন বা কেন হচ্ছে? কারা করছে তো বের করার দায়িত্ব সরকারের। নিশ্চয়ই। এখন কথা হচ্ছে যে এটা তো অনেকে নিজ নিজ তার পছন্দের স্লোগান দিয়ে করেছেন, প্রতিহিংসার একটা বিষয় আছে, ক্ষোভের একটা বিষয় আছে। এখন যেমন 32 নম্বরে যে আগুন দেওয়া হয়েছে, সেখানে 17 বছরের একটি শিশু বা কিশোর বলি, সে গিয়েছিল কিন্তু আন্দোলনকারীদের পক্ষে, যে আমি স্বাধীনতার জন্য যাচ্ছি, দেশ স্বাধীন করতে যাচ্ছি। সেই ছেলেটা মারা গেছে, তার মা বিলাপ করেছেন। আপনি যশোরে একটি হোটেলে, হ্যাঁ, আওয়ামী লীগ নেতার হোটেল, সেই হোটেলে আগুন দিয়ে 28 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। তার 3 জন না 4 জন ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী। কোনো মৃত্যু আসলে এভাবে কাম্য নয়, কোনো মৃত্যুই কখনোই এভাবে কাম্য নয়। এমনকি আন্দোলনের সময় পুলিশের গুলিতে বা র্যাব বিজিবির গুলিতে যদি যারা মারা গেছে, তারা আর আবু সাঈদ তো প্রতীক হয়ে গেছেন এই আন্দোলনের। সুতরাং প্রথম এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা, মানুষের নিরাপত্তা, যে কোনো রাষ্ট্রের দায়িত্ব কিন্তু নাগরিকের নিরাপত্তা দেওয়া। নাগরিক রাষ্ট্রের নিরাপত্তা দেবে না, কারণ নাগরিককে সেই শক্তি, সেই ক্ষমতাও দেওয়া হয় না। কারণ ক্ষমতা হচ্ছে একটি বিশেষ, যারা ক্ষমতাবান তাদের হাতে, কিন্তু নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। সরুফ হাসান, আমরা আবারও আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে যেহেতু একজন শিক্ষক রয়েছেন, অধ্যাপক ডক্টর কামরুল হাসান রয়েছেন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস এয়ারপোর্টে নামার পরই আসলে জাতিকে যে আশার বাণীটি শোনালেন, এরপর কোথাও মনে হলো যে মানুষ নতুন করে একটা স্বপ্ন খুঁজে পেল, আশা খুঁজে পেল। আপনার কাছে সব মিলিয়ে আমরা দেখলাম যে আসার পর আসলে সময় অনেক বেশি কম, অনেক বেশি একটা ব্যস্ত বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। আসার পরপরই শপথ গ্রহণ, আসার পরপরই আবার আজকে আমরা দেখলাম শহীদ মিনারে তিনি গেলেন, আজকে তিনি জাতীয় স্মৃতিসৌধ ঘুরে আসলেন, সেখানে শহীদদের শ্রদ্ধা জানালেন, এবং আগামীকাল কিন্তু তিনি রংপুরে যাচ্ছেন। সার্বিকভাবে আপনার কাছে একটু জানতে চাইব, এই যে গণ অভ্যুত্থান, এই যে বাংলাদেশের যাত্রা, এখানের এটিকে আসলে শুভ সূচনা, এটাকে আসলে কিভাবে দেখছেন? আপনার কাছে শুরুতে এটি জানতে চাইব। ধন্যবাদ আপনাকে, প্রিয় সহ আলোচক সোহরাব ভাই এবং যারা শুনছেন। দেখুন, আসলে শুভ সূচনা কিনা এটা তো আসলে মূল্যায়নের ব্যাপার। তো যদি আমার অনুভূতি জানতে চান, গত 1.5 মাসে সবচাইতে ভালো আছি গতকাল থেকে। এখনও যেমন আজকে আপনাদের এখানে যখন আসছিলাম, আমার মনে হচ্ছিল যে সম্ভবত নিরাপদভাবে পৌঁছাতে পারব। এই সকলের দায় কার আমরা সবাই জানি। এখন নতুন যে সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখন আমরা কেউ সংবিধানের দোহাই দিচ্ছি না, বা উচিতও নয়। তার কারণ হচ্ছে যে এখন যে বিরাজমান পরিস্থিতি, সেটা হচ্ছে আগে তো প্রাণে বাঁচতে হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যা, বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের শৃঙ্খলা কিন্তু একেবারেই নেই। শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এরকম একটি অবস্থায় ইউনূস স্যার এসছেন। উনি আসার একটা প্রতীক, এটা সত্য কথা। যে যাই বলুন, হয়তো আপনাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, আপনাদের অহমিকা এখন হয়তো একটু স্টেবল হয়েছেন। যারা বেঁচে আছেন এই বিশাল ক্রান্তিকালে, যুদ্ধে প্রাণ হারাননি, তারা বুঝতে পাচ্ছেন। আবু সাঈদের যখন উদাহরণটি দিচ্ছিলেন, তার চোখ বুক সব কাঁপছিল। জি, তিনি প্রায় কেঁদে ফেলছিলেন। এটাকে মূল্যায়ন করতে হবে। আমরা আসলে এত বেশি রাজনৈতিক হয়েছি, আসলে রাজনীতির সম্পর্কে কোনো ধারণা নেই বলে রাজনীতিকে উসিলা হিসাবে নিয়ে ক্ষমতা দখল করে দুর্বৃত্ত হিসাবে আমরা নিজেরা গড়ে উঠছি, এবং ভবিষ্যতে যারা আসবে তাদের উৎসাহিত করছি। ফলে এই প্রক্রিয়া থেকে বের হওয়ার একটা সুযোগ হিসাবে আমি এটা দেখছি। যদিও যেটা সোহরাব ভাই বললেন যে আমাদের এখানে নবীন অনেক কাণ্ডারি আছে, আমি তাদেরকে যেভাবে দেখি, দেখুন 1971 সনে মহান মুক্তিযুদ্ধে ছাত্র জনতা, আমাদের সেনাবাহিনীর যারা ছিলেন, বিশেষ করে ছাত্র নেতা, বিভিন্ন সংগঠন, বাম সংগঠনের, তাদের সংগ্রামে দেশটা স্বাধীন হয়নি। আরেকটু সাহায্য লেগেছিল মিত্রবাহিনী। এই 24-এর মুক্তিযোদ্ধারা হলো কি, কোনো মিত্রবাহিনীর প্রয়োজন হয়নি।
আসলে তারা যুদ্ধ করেছে, তাদের সাথে সবাই সম্পৃক্ত হয়েছে, যেটা জনসম্পৃক্ততা বলে, যে নানান জনের নানার কারণে 17-18 বছরের দুর্নীতি, দুঃশাসন, 3বারের ভোট দিতে না পারা, মানুষের কষ্ট, এসবগুলো অবশ্যই প্রেক্ষাপট হিসাবে কাজ করেছে। এবং শিক্ষার্থীদের এইভাবে অন্যায্যভাবে প্রাণ কেড়ে নেওয়া, নির্বিচারে মেরে ফেলাটা, এবং একজন উপাচার্য হয়ে তার বাড়ির প্রধান ফটক বন্ধ করে দেওয়া, কান্নারত আশ্রয়প্রার্থী শিক্ষার্থীরা যখন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আক্রমণ করেছে, তখন মানুষ এটা ভেবেছে যে এটা তো আর বেঁচে থাকা নয়, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ফলে মানুষ যখন মরতে শিখে যায়, তাকে আর মারা যায় না। সেই বাঁচাটা বেঁচে গেছি আমরা, যারা দরজা বন্ধ করে এতদিন অপেক্ষা করছিলাম কে রক্ষা করবে। সেই তরুণ প্রজন্মের দুজন আসছে, সেই জন্য আমি মনে করি যাদের অভিজ্ঞতা যদি নাও থাকে, তাদের চেতনা এত স্পষ্ট, এত তীব্র, যে এই চেতনায় আমাদের অভিজ্ঞ যে কজন আছে তারা যদি কাজ করে, আর আমরা যদি আমাদের ট্রেডিশনাল এক দল আরেক দলের ভালো কিছু নয়, শুধু ভুল ধরার চেষ্টা করে যারা, সেরকম করি, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো একটু কঠিন হবে। কারণ আপনি দেখুন, সমস্যা তো এক জায়গায় না, দীর্ঘ স্বৈর শাসনে সব প্রতিষ্ঠান প্রায় শেষ, কোথাও কিছু নেই। কিন্তু আপনার অর্থনীতির যেই দুরবস্থা, এটা আমি তো আর অর্থনীতিবিদ নই, তবে আমি অনুমান করি যেই রিক্সা চালক কিংবা আমাদের ঘরে জিয়ের কাজ করে যারা, তারা 10-15 দিন না আসতে পেরেছে, এরকম লোক আছে যারা তাদের মাইনে দেয়নি। ফলে এই 10 দিনের যে উপার্জন বন্ধ হয়ে গেছে, সেটাও অর্থনৈতিক ক্ষতি। সেই হিসাবে আপনি এক অর্থ বছরের চেয়ে অনেক বেশি অর্থ কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ফলে ইউনূস স্যারের যে বিশেষ সুবিধা, উনিও আমাদের জন্য, হি হিমসেলফ ইজ অ্যান অপরচুনিটি ফর দিস হোপলেস কান্ট্রি। আমি বলবো হোপলেস এই জন্য যে অর্ধশত বছরে আমরা একটা রাজনৈতিক দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উপযুক্তই হয়নি। তো উনি এখন এসছেন। আমি যেটা মনে করি যে এই দুরবস্থায় আমার মনে হয় যে অর্থনীতির যে অবস্থাটা, আগে তো বাঁচবেন, আমাদের কোথাও কিছু নেই। এখন আপনি খেয়াল করবেন, আমি জানি না, এবার বুঝবেন যে রিজার্ভ কত আছে, এবার বুঝবেন যে ব্যাংকে কত আছে। ফলে এই সময় আমি মনে করি যে আমি মানে অন্যভাবে বিবেচনা করতে চাই না। আমাদের প্রথমত শৃঙ্খলা ফিরে আনতে হবে, আমাদের দ্বিতীয়ত হচ্ছে অর্থনীতির যে জায়গাটা একেবারে বেঁচে থাকা মিনিমাম জায়গায় আনতে হবে, তারপর রাজনৈতিক সংস্কার, সেটা রাজনীতি এবং রাষ্ট্রীয় সংস্কার সবই লাগবে, সেটা হলো পরের কথা। তো আশা একটা, আজকের এই পথে আসার সময় আমি যা বুঝলাম যে আমার দেহ মন সবটাই বলছে যে অপেক্ষাকৃত মনে একটু নিশ্চিন্ত মনে হয়েছে গত 1 মাসের হিসাবে, এবং আমরা স্বস্তি নিয়ে কথাও বলতে পারছি। সেটাও একটা বাক স্বাধীনতার জায়গা। আমরা কথা বলবো এবং এটাও ভুলে যাব আবার বলতে, এবং বিএনপিও দীর্ঘ 17 বছরে একটা জনসভা নিশ্চিন্তে করতে পেরেছে। জি, আমরা আরো আলোচনা করব। ডক্টর কামরুল হাসান, সোহেব হাসান, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আমরা কথা বলছি নতুন বিপ্লব, নতুন সরকার নিয়ে আরো কথা বলবো একটা বিরতির পর। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত গণতন্ত্র অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি নতুন বিপ্লব, নতুন সরকার নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। আরও একবার স্বাগত জানাচ্ছি। সোহরাব হাসান, আপনার কাছে ফিরতে চাই। আমরা জানি যে নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, এবং সেই সরকার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য অনেকগুলো চ্যালেঞ্জ আসলে রয়েছে। আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ রয়েছে। আমরা দেখছি যে কোথাও কোথাও হামলা সহিংসতা হয়েছে, মন্দিরের ভাঙচুরের ঘটনা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এখন আবার নানা রকম আলোচনা হচ্ছে, কোথাও দেয়াল লিখন করা হচ্ছে আরবি হরফে, মেট্রো রেলের নাম পরিবর্তন। এই জায়গাগুলোতে আসলে এক ধরনের সতর্কতা, পরিমিতি বোধ, এই জায়গাগুলো নিয়ে একটু বলবেন কিনা? না, আসলে যে কোনো রাষ্ট্র তো চলে নজরদারির উপর, সতর্ক থাকা, আইন রক্ষা করা, এবং কেউ আইন না ভাঙে। এখন ধরুন একটি মেট্রো রেল বা এলিভেটর এক্সপ্রেসের তার যে দেয়াল বা তার যে, এটি তো রাষ্ট্রের সম্পদ। তো রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রাষ্ট্রের পক্ষে সরকারের, সংশ্লিষ্ট বিভাগের, মন্ত্রণালয়ের। এবং কোনো যদি রং করতেও হয় বা কোনো যদি ছবি লাগাতেও হয়, সেটা তো সরকার সিদ্ধান্ত নেবে।
সেখানে অন্য একজন তো এটি করতে পারে না। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন সংগঠনের বা বিভিন্ন গ্রুপের তার যে আকাঙ্ক্ষার কথা বলে, তার অঙ্গীকারের কথা বলে, হ্যাঁ সেটি শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি আগে আমরা দেখি যে বিভিন্ন মানুষকে উজ্জীবিত করার জন্য, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছে সেই বীরত্বের কথা বলার জন্য। এটা কি আসলে এত বেশি ক্ষোভ মানুষের তৈরি হয়েছে এক ধরনের স্বৈরশাসন থেকে, বা কি মনে হয় আপনার এত ক্ষোভ আমরা দেখছি মানুষের? শুনেন, সবটাই যে ক্ষোভের বহিঃপ্রকাশ তা নয়। আচ্ছা, ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে যে প্রথমত ক্ষোভ যে সাবেক সরকার যে প্রধান তাকে ক্ষমতাচ্যুত করা, তিনি নিজে পদত্যাগ করেছেন, বিদেশে চলে গেছেন বা পালিয়ে গেছেন। আচ্ছা, ধরলাম তিনি যেখানে ছিলেন সেখানেও এই বিক্ষুব্ধ জনতার ক্ষোভ, সেই কোথায় ছিলেন, গণভবনে কিভাবে ছিলেন বা কোন অফিস করেছেন সেটাও গেলেন। আচ্ছা, ভাঙচুর সেটাও না হয় মেনে নিলাম যে এটাও ক্ষোভের প্রকাশ, কিন্তু সেখানকার জিনিসপত্র নিয়ে আসা, নিয়ে যাওয়া, এটা তো চুরি, এটা তো ছিনতাই। মানে আপনি রাষ্ট্রীয় সম্পদ অথবা যারই সম্পদ হোক, আপনি তারা যদি নিয়ে পুলিশের কাছে, আমরা আবার ফিরিয়ে দেওয়ার ঘটনাও দেখেছি কিছু। এখন মানে 100টা নিয়ে যদি 10টা ফিরিয়ে দেয়, 90টা কোথায় গেল? হ্যাঁ, আর সুতরাং এই আমাদের বোধহয় চরিত্রের মধ্যে এটি আছে। আপনি যে কোনো দেখবেন যে রাস্তায় কোনো জিনিস পড়ে আছে, সেটার পড়ে থাকে না। মানে বিদেশে কি, বিদেশে আপনি যে কোনো রেলে বাসে যদি কোনো একটা রেখে যান, সেই স্টেশনে রাখা হবে। বিদেশে একজন বাংলাদেশিও কিন্তু সেটাই করছে। হ্যাঁ, স্টেশনের যে দায়িত্বপ্রাপ্ত তাকে দিবে, ওই টেলিফোন নাম্বার থাকলে বা কোনো রকম সূত্র থাকলে, অথবা তিনি যে আবার খুঁজে পাবে। কিন্তু আমাদের মধ্যে এই কি বলে এক ধরনের তো দুর্বৃত্তায়ন এবং অপরাধ প্রবণতা মনোভাবটা আসলে রয়ে গেছে। রাষ্ট্র না হলে এত পুলিশও দরকার হয় না। যদি মানুষ আপনি শৃঙ্খলিত হয়, বিদেশে কত পুলিশ দেখেন ঘাটে ঘাটে, রাস্তায়, মানে এই বিভিন্ন এত আমাদের মধ্যে এটা হলো আত্ম উপলব্ধি, আত্মশুদ্ধি। একজন মানুষ কি করতে পারে কি না পারে। আমরা যে গত সরকারের যারা ছিলেন তাদের অপরিমিত বোধ, তাদের হিংসা, দেশ, তাদের লোভ, এর সমালোচনা করি, আমাদের নিজেদেরও তো তার থেকে শিক্ষা নেওয়া উচিত। নিশ্চয়ই। সোহেব হাসান, আমরা আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনার কাছে একটু জানতে চাইবো যে মোটা দাগে যে কথা আসলে সোহেব হাসান বলছিলেন, আমাদের নিজেদের যে পরিবর্তন, পাশাপাশি একটু জানতে চাইবো যে আমরা এই যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের, সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাদের জন্য যে সতর্কবার্তা, তাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো, কিংবা জামায়াত অথবা আরও যারা রাজনৈতিক দল রয়েছেন, তাদের জন্য আসলে কোন বিষয়গুলো আসলে আপনার কাছে মনে হয় সতর্ক হওয়ার সময় এসছে, বা তাদেরও একটা বড় ধরনের সংস্কার পরিবর্তন, চিন্তাগত পরিবর্তন প্রয়োজন কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা। দেখুন, আমি যেটা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এত জায়গায় সমস্যা, চাইলে প্রায় 50 বছর থাকা উচিত এবং তারপরেও সমস্যার সমাধান হবে কিনা আমি জানি না। কিন্তু আমি যেটা মনে করি যে এখানে অবশ্যই খুবই কেয়ারফুলি আগাতে হবে আমাদের, যথাযথ পরিকল্পনা এবং প্রাধান্য স্থির করতে হবে। সব কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, কারণ হচ্ছে কি, দেখুন, একটা চিকিৎসা করবার জন্যে আমি খুব সুন্দর করে স্পর্শকাতর ভাষায় প্রভাবিত করতে পারি একজন শল্য চিকিৎসককে, কিন্তু অপারেশনের কাজটা কিন্তু আমি করতে পারবো না, আমি যত ভালো করেই ব্যাখ্যা করি না কিন্তু বিষয়টা। ফলে এই সরকারের যে কর্মপরিধি এবং যতগুলো কাজ করবার বাধ্যবাধকতা আমি বলবো না, প্রয়োজন আছে, সেই জনবল এবং সেই সব কিছু নেই। আমরা এখানে নির্ধারণ করব হচ্ছে কি কি করা যায়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। যেমন ধরুন, আমরা বলছি যে এতদিন ধরে 3 বার ভোট হয়নি, একতরফা নির্বাচন হয়েছে, তাহলে নতুন যারা আমরা আসছি, আমি সতর্ক হওয়ার জন্য, কারণ ইউনূস স্যার সফল হোক আমি আন্তরিকভাবে চাই, কারণ এটার উপর নির্ভর করবে, কিন্তু সেই পরিবেশটা তো আমাদের হতে হবে, কিন্তু আমরা নিজেরাও সাবধান হতে হবে। ধরুন, বাংলাদেশ আওয়ামী লীগের কথাই ধরুন, সরকার প্রধান পালিয়ে গেছে এবং
তার নিজের কর্মের জন্য দলটা একাধিকবার এই যে একক নির্বাচন, স্বতন্ত্র, ডামি, নানা ধরনের নানা কিছু করেছেন। স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগকে আবার ভাগ করলেন। কিন্তু এটাও তো সত্য কথা, একজন নিরীহ কৃষক যিনি প্রাণ দিয়ে দলটাকে ভালোবাসেন, তার এই দলের প্রতিনিধিত্ব আসলে কে করবে? ফলে আপনারা যখন কোনো একটি অন্তর্ভুক্তিমূলক কোনো একটা কিছু করবেন, ইনক্লুসিভ করতে চান, আপনাদের মনে রাখতে হবে যে আপনি কাদের পরামর্শ নিয়েছেন। আমরা তো দেখেছি ইনু মেননরা কীভাবে 10 দিনের ব্যবধানে ভয়াবহ সিদ্ধান্ত দিয়েছে। 7ই জানুয়ারি নির্বাচনে সঠিক প্রাপ্য পায়নি, ইনু সাহেব ফেল করেছে। সাম্যবাদী দলের সেই বড়ুয়া সাহেব মনোনয়ন পায়নি। ফলে উনি ভাবছে যে টেকনোক্রেট মিনিস্টার যদি হওয়া যায় তাহলে জামাত শিবির নিষিদ্ধ প্লাস মিনিস্টার, এক ঢিলে দুই পাখি। ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ এবং সব কিছু। ফলে আমি মনে করি যেটা খুব সিরিয়াসলি, আমি ওনারা সবাই গুরুজন, আমার স্যার তো একেবারে আমরা ওনার কাছ থেকে সবসময় শিখি, সাবধান থাকতে হবে যে কাদের পরামর্শ নিচ্ছি এবং সেই পরামর্শে সকলেই সম্পৃক্ত কিনা। আমি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, উনি বলছেন যে সকল রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমি কাজটা করতে চাই। ফলে ওনার প্রত্যাশার সাথে যেন পরামর্শকারীদের এই বক্তব্যের সম্পর্ক থাকে, যেন ইনু মেনন জাতীয় বক্তব্য না হয়। এটা হচ্ছে আমাদের সাবধান হতে হবে। কামরুল হাসান, আমরা আরও কথা বলবো, আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে নতুন বিপ্লব, নতুন সরকার নিয়ে কথা হচ্ছে, আরও কথা বলবো আরেকটা ছোট। দর্শক, আরও একবার স্বাগত সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এবং সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। আরও একবার স্বাগত। আমরা একেবারে শেষ পর্যায়ে সুনির্দিষ্ট করে একটু শুনতে চাইব, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, সেটি নিয়ে অনেক বেশি আশা এবং স্বপ্ন মানুষের, সেই জায়গাগুলোতে চিহ্নিত করে এই মুহূর্তে আসলে সরকারের কোন কাজগুলোতে হাত দেওয়া উচিত যদি সংস্কারের বিচারে বলেন? সংস্কার না, যে প্রয়োজন প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানে আইন পরিস্থিতির উন্নতি, মানুষের নিরাপত্তা, এটা হচ্ছে অর্থনীতির গতি সঞ্চার করা, এবং শিল্প কারখানাগুলো অনেক কিন্তু ভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে এখনো খোলেনি, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অভয় দেওয়া। আর সারা দেশের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখনো চালু হয়নি, সেটাকে স্বাভাবিক করা, আর সেটি যত দ্রুত সম্ভব চালু করা। মানুষের মধ্যে একটা অভয়, একটা নির্ভয় পরিবেশ তৈরি করা। কোথাও কি মনে হয় যে অন্যরা খুব চেষ্টা করছে বিশৃঙ্খলা তৈরি করার, আমরা যখন এই ঘটনাগুলো দেখছি? এখন এটি হচ্ছে কি, এটি তো আমরা 15 বছর ধরে শুনে আসছি, তার চেয়েও বেশি এখন। সুতরাং এই যে বলা যে অন্য পক্ষ, তৃতীয় পক্ষের কথা শুনতে চাই না। সরকারের যদি তথ্য থাকে, ধরে সেই দুর্বৃত্তদের ধরে বিচার করা হোক, শাস্তি দেওয়া হোক, জেলে দেওয়া হোক। কিন্তু এই কুচক্রি, এই দুর্বৃত্ত, মানে তারা ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে সরকারের বিরুদ্ধে, মানে এটা কিন্তু মানে তাতে সমস্যার সমাধান হবে না, সংকট কাটবে না। সংকট কাটাতে হলে শক্তভাবে। এবং আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেখানে ব্যর্থ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বিভক্তির রাজনীতি করেছে, যে আমার নয় সে হচ্ছে আমার শত্রু, এই সরকারকে কিন্তু সেটি পাল্টাতে হবে, সংস্কৃতিটাই বদলাতে হবে নিশ্চয়ই। আমরা একেবারে শেষ মন্তব্য নিতে চাই, ডক্টর কামরুল হাসান, এই একই বিষয়ে আপনার পরামর্শ। এর আগে যে বলেছি যে আসলে যথাযথ পরিকল্পনা এবং প্রাধান্য স্থির করতে হবে। এক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে কিন্তু খুব দক্ষতার সাথে এবং অল্প সময়ে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং যারা প্রশাসনে, পুলিশ বা প্রশাসনের আছে, তাদের সবাই কিন্তু অপরাধী না। সেই জন্য বলছি যে যাদেরকে শাস্তির আওতায় আনা উচিত আনতে হবে, যারা আসলে অপরাধী না তাদের কাজ করার সুযোগ দিতে হবে। এবং এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ উঠতে পারে ভবিষ্যতে, যে জায়গাটায় একটু সতর্ক হওয়ার পরামর্শ দিতে চাই, সেটা হলো নির্দলীয় ব্যক্তি হলেই আসলে উপযুক্ত ব্যক্তি নয়, সৎ এবং নির্দলীয় হতে হবে এবং দক্ষতা থাকতে হবে। এমনও হতে পারে যে একজন নির্দলীয় ব্যক্তি কিন্তু অসৎ, তাকে আমরা চাই না। একজন ব্যক্তি দলীয় কিন্তু সৎ এবং দক্ষ, সে যেই দলেরই হোক। ফলে আমাদের লক্ষ্য যেহেতু মেধাভিত্তিক, সৎ এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা, ফলে নিরপেক্ষতা একমাত্র শর্ত হলে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন।
জি, অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর কামরুল হাসান এবং আমাদের সঙ্গে সৌরভ হাসান, দুজনকে আপনার ধন্যবাদ জানাই। ধন্যবাদ সময় আপনাকে। দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম নতুন বাংলাদেশ নতুন বিপ্লব নিয়ে। আমরা আশা করব এই যে জন অভ্যুত্থান কিংবা গণ অভ্যুত্থান যাই বলি না কেন, নতুন বিজয়ের কথা যেটি বলা হচ্ছে, সেই বিজয় আসলে রক্ষা করাই আসলে এখন অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেটি শুধুমাত্র সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের নয়, পাহাড়ে সমতলে সব জায়গায় সাম্য প্রতিষ্ঠা হোক, সাম্যের বাংলাদেশ হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। দেখা হবে আগামী দিনে আবারও নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।